আপলোড দিতে হবে। তাহলে আজকে আমাদের টপিক হলো কাজ, শক্তি ও ক্ষমতা। ঠিক আছে, কাজ, শক্তি ও ক্ষমতা। এর আগে বলছিলাম মাহিনকে একটু, তো আজকে প্রথম দিকে পড়াবো কাজ, শক্তি ও ক্ষমতা। প্রথমে এসে দেখো, এখানে আমাদের তিনটা টপিক আছে, একটা হলো কাজ, একটা হলো শক্তি, আর একটা হলো ক্ষমতা। এখানে কাজ আর শক্তি কি একই জিনিস? কাজ এবং শক্তি একই জিনিস। কাজ করার ক্ষমতা কেন, কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। অর্থাৎ কোনো একটা জিনিসের কি পরিমাণ শক্তি আছে সেটা আমরা তার দ্বারা কাজ দ্বারা পরিমাপ করি। কাজ দ্বারা কোনো একটা বস্তুর আমরা শক্তি পরিমাপ করে থাকি। আর ক্ষমতা কি? ক্ষমতা হলো একক সময়কৃত কাজ। যে আমি একটা কাজ করলাম এতটুকু, বা শক্তিটাই বললাম, ওই কাজটা আমি মানে একক সময়ে কতটুকু করতে পারি, বুঝতে পারছো? অর্থাৎ একক সময়ের কৃত কাজকে কি বলা হয়? ক্ষমতা। বুঝছো? মনে করো নর্মাল বলতেছি আমি 10 সেকেন্ডে করছি হলো 20টা কাজ, 10 সেকেন্ডে 20টা, তাহলে 1 সেকেন্ডে করা করছো 2টা, তাহলে এটাই হলো তোমার ক্ষমতা। বুঝতে পারছো? তো সিম্পলি আমরা 3টা জিনিসের একটু অর্থ বুঝলাম। এখন আমরা ডিটেলসে যাই। তো কাজ, শক্তি, ক্ষমতা 3টি শব্দ আমাদের খুবই পরিচিত, এগুলো একটা নিয়ে দিবা, আমি কিছু বলতেছি না নাকি। কাজ, শক্তি ও শক্তির সার্বজনীন ধারণাটা কি? প্রথমে আসি কাজ। কাজ কাকে বলে? আমরা ছোট ক্লাসে পড়ছিলাম, কি বলছিলাম কাজের সংজ্ঞা? কোনো কিছু করাকে কাজ করা বলে না, কি যেন একটা বলছিলাম, বল প্রয়োগে যদি তার স্মরণ ঘটে, এটা একটু বলছিলাম। এটা আগে ছোট করে কোনো কিছু করাকে কাজ করা বলে, এরকম কিছু বলছিলাম কিনা দেখ মনে নাই, ছোট করে প্রাইমারি লেভেলে বল এবং স্মরণ। তারপরে তোমরা কি বলছো এখানে 19 এর ক্ষেত্রে এসে কি বলছো? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কারণ একটা বস্তুর উপর প্রযুক্ত বল এফ, এবং কোনো, আমরা এটা বলছি, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি তার স্মরণ ঘটে তখন তাকে কাজ বলে। কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি স্মরণ ঘটে তখন তাকে কাজ বলছি। মানে এটা কাজ কাকে বলে সেটার সংজ্ঞা। তবে কাজের পরিমাপটা শিখি নাই, কিন্তু শিখছিলাম কাজের পরিমাপটা ওইভাবে শিখি নাই, মানে আগে প্রথম যখন শিখছিলাম কাজ কাকে বলে, তাহলে কাজের পরিমাণটা কি, এটা হবে আরেকটা সংজ্ঞায় বলছিলাম আমরা ছোট ক্লাস 19 শিখছিলাম। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং যা স্মরণ ঘটে তার গুণফলকে কি বলে? কাজ বলে। কাজের পরিমাপ মেনলি বোঝায় এটা। অর্থাৎ আমি যদি এফ বল প্রয়োগ করি, স্মরণ যদি কি হয় এস, তাহলে কি হবে ডাব্লিউ সমান এফ এস। এটাও ছোট ক্লাসে পড়া, সবই ছোট ক্লাসে বলতেছি। তাহলে আমাদের ক্লাসে পড়া কি আরো একটি অ্যাডভান্স, সেটা কি দেখতেছি। এফ এস কস থিটা হবে। কস থিটা কেন সেটা বলছি। দেখো, সাধারণভাবে কোনো কিছু করাকে কি বলা হয়? কাজ বলে। এই সাধারণভাবে যেটা বললাম, কোনো কিছু করাকে কি বলা হয়? কাজ বলে। যেমন পড়ালেখা করা, কলকারখানা কাজ করা, সাইকেল চালানো ইত্যাদি হলো কি সাধারণ অর্থে কাজ। গ্রাম সেটাই কাজ করবে। অ্যাজ এ সায়েন্টিস্ট হিসাবে পড়াশোনা করাকে আমরা কাজ বলতে পারি না। কেন বলতে পারি না একটু পরে। দেখো, স্মরণ ঘটলেও কাজ হয় না, দেখবো একটু পরে। দেখো, বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ ঘটলে, বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ ঘটলে তখনই কেবল কি হবে? কাজ হয়। তাহলে এখন একটা জিনিস বুঝলাম, স্মরণ মানে কাজ তখনই হবে যখন কি হবে? স্মরণ হবে। আবার একটু পরে দেখবো যে স্মরণ হলেও হবে না, একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। যেমন একটি বইকে টেবিলের উপর থেকে নিচে ফেলা হলো এবং মাথার বোঝা নিয়ে একজন লোক সিঁড়ি বেয়ে উপরে উঠলো, তাহলে স্মরণ ঘটতেছে কিনা? তার মানে কাজ হচ্ছে বলতে পারি আমরা, অর্থাৎ কাজ হওয়ার সম্ভাবনা আছে এখানে। এই দুটো উদাহরণ দ্বারা কাজ করা বোঝায়। প্রথম ক্ষেত্রে অভিকর্ষ বলের দিকে স্মরণ হয়েছে, একটু এগুলো পরে বলতেছি। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি অভিকর্ষ বলের বিপরীত দিকে স্মরণ হয়েছে, এগুলো পড়ি আমি একটু মেন বিষয়টা বুঝাই। তোমার বই আর আমার বই মিলবে না, মিলতে নাও পারে। তাহলে আমি মেন বিষয়টা বলি। আমি একটু স্লাইডে বলি, 2 পৃষ্ঠা। দেখো, তাহলে বিষয়টা কি দেখলাম আমরা? বল প্রয়োগে স্মরণ ঘটলে কাজ হয়, তাই না? কাজ সমান ডাব্লিউ সমান এফ গুণন এস, এটা নর্মাল কথা। তবে তাহলে যদি কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, এটা যদি স্মরণ না ঘটে, স্মরণ যদি 0 হয়, তার মানে কাজ হবে না। একটা জিনিস জানলাম, কাজ না হওয়ার শর্ত। আরেকটা জিনিস আমি বল প্রয়োগ করছি, এবার স্মরণ হয়েছে, তারপরেও কাজ হবে কিনা? হতে পারে, না হতে পারে। কেন? কারণ কাজের প্রপার যে সংজ্ঞা সেটা হলো কি, বল প্রয়োগ কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বল এফ এবং বলের দিকে যে স্মরণ ঘটে, কোন দিকে? বলের দিকে, সেই স্মরণের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয়। তার মানে আমাদের এই বল ঠিক আছে এবং স্মরণটা কি হবে? এটা হবে বলের দিকে স্মরণ। তো আমরা যে প্রাইমারি সংজ্ঞাটা বলতাম, এটা আমরা ধরে নিতাম যে বলের দিকে স্মরণ, কিন্তু সবসময় তো বলের দিকে স্মরণ হয় না। আমি এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তুটা এই দিকেও যাইতে পারে, এই দিকেও যাইতে পারে,
কিন্তু আমাদের সবসময় কোন সরণ বিবেচনা করতে হবে, মনে করতে হবে দিকে বস্তুর দিকে। ঠিক আছে, তাহলে এই সরণের গুণফলের কি বলা হবে, কাজ। এখন কথা হলো আমি বস্তুটা এদিকে আমি বল প্রয়োগ করছি F, কিন্তু সরণ হচ্ছে কোন দিকে, তাহলে এই দিকে এই সরণ এটা হলো এস, তাহলে এই এস কিন্তু আমি গুণ করতে পারবো না যে কাজ সমান এফ এস। ভেক্টর একটা জিনিস ছিল, এই দিকে গেছে এই রাশিটাকে আমরা এই দিকে বের করতে পারি, এই দিকের উপাংশ বের করতে পারি, এই দিকের উপাংশ বের করতে পারি। সেটা কিভাবে, যার সাথে কোণ থাকে তার সাথে কস, যার সাথে কোণ থাকে তার সাথে, cos আর যার সাথে তার মানে এটা যদি এস হয় সরণ, তার মানে এদিকে কতখানি হয়েছে সরণ, এদিকে যদি এস সরণ হয়ে থাকে তাহলে এদিকে ওটা কত উপাংশ হবে, এস কস থিটা। অর্থাৎ এস এর এদিকে হবে এস কস থিটা, মানে এদিকে যে কোণ আমরা নিলাম তাহলে এস কস থিটা। যদি এই যে এটা লম্ব, এই যে আমাদের যে অক্ষ বরাবর বলের দিক নিলাম, অর্থাৎ এটা হলো ভূমি বরাবর, ভূমির উপর দিকে লম্ব নিলাম, এই দিকে যদি আমরা বিবেচনা করতাম তাহলে কি হতো, sin এফ সাইন থিটা। অর্থাৎ কোণ যেদিকে আছে তার বিপরীতটা হলো সাইন থিটা, অর্থাৎ এফ কেন এস, s sin theta। অর্থাৎ এইটার পরিমাণ হলো এস এর সাইন থিটা, আর এইটার মান হলো কি এস এর কস থিটা। তাহলে আমার কোনটা দরকার, এই অক্ষ বরাবরটা না, তাহলে আমাদের কি হবে এখানে ডাব্লু সমান এফ, এস কি বলতো, এসটা হবে এস সাইন থিটা, এস সরি কস থিটা, এস কস থিটা। আচ্ছা এই যে এই কেসটা দেখে নিলাম, সেটা এই এসটা না এই এসটা, এই এসটাই এখানে তো বের এস করব নাকি? হ্যাঁ এখান থেকে এখানে আগের বলছিলাম যে আমাদের আসলে সরণটা হয়েছে এখন এই দিকে, কিন্তু আমাদের নিতে হবে কোন দিকে, এই দিকে। এদিকে সেই তো জন্য এই দিকের যেটুকু এখানে এইটুকু থাকবে না, কমে যাবে। তো এই মানটা এই দিকে বরাবর কতটুকু কাজ করতেছে এটাই, বুঝতে পারছো? তো এটা আমরা এস এই কস থিটা, এসটা আর কসটা গুণ করে দিলে তখন হ্যাঁ এই অক্ষর পর এই অক্ষরটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আমাদের সূত্র কি হলো, ডাব্লু সমান fs cos theta। ডাব্লু সমান এফ এস কস থিটা। থিটাটা কি আসলে আমাদের যে বল ক্রিয়া, বলের মানে বস্তু যেদিকে সরণ হলো ওই সরণের সাথে ভূমির যে মানে এই যে বলের দিকেটা না, বলের দিকের সাথে কোনটাই হলো থিটা, মান বসাই দিব ওটা। অর্থাৎ মনে করো আমি এখানে বল প্রয়োগ করলাম হলো 10 নিউটন, সরণ হয়েছে কত, মনে করো 10 নিউটন, 10 মিটার বা 5 মিটার ধরলাম, 5 মিটার, কোন কত ডিগ্রি আছে মনে করো 30 ডিগ্রি। কস, আচ্ছা আমরা 3 ডিগ্রি ধরলাম, তাহলে আমাদের কি হবে এখানে এফ কত 10 গুণন 5 গুণন cos 30 ডিগ্রি। কস 3 ডিগ্রি, কস 3 ডিগ্রি মান কি কত বলো তো, √3/2 না, √3/2। তাহলে কি হলো, এগুলো মান মুছতে করবা, ঠিক আছে। সাইন 3 ডিগ্রির মান কত, হাফ, আর কস 3 ডিগ্রির মান হলো √3/2। দুইটারই 45 মান কি 1/√2, আর বাকিগুলো উল্টে যাবে। হ্যাঁ। এটা যেটা 30 ডিগ্রি ওটা 90 ডিগ্রি। এগুলো একটু মনে রাখতে হবে। cos 0 ডিগ্রির মান 1, sin 0 ডিগ্রির মান 0, শূন্য। ওটা হলো এটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু মনস্থ করবা সবগুলো। তাহলে এটা কাটা দাও, যেটা হবে সেটাই, তারপর এটা যদি কাই পাস হয়ে যাবে 25 √3। বুঝা গেছে, অঙ্ক কিন্তু একটা পারলাম আমরা, শিখলাম। এখন এই সূত্রটাকে আরও একটা ডিটেলস বুঝাবো, আরও ডিটেলস বলবো, বলি। তাহলে দেখো আমাদের বল প্রয়োগ করছে এই দিক থেকে, এটা গেল কোন দিকে, কিন্তু আমাদের নিতে হবে কোন দিকে, এইদিকে। দিকে। তাহলে এখানে আমরা একটা লম্ব আঁকি, ছোট করে পড়ছো না, লম্ব আঁকি। তাহলে আমাদের এইটাই কিন্তু মান, এই মানটা কি করবো আমাদের এদিকে নিতে হবে না, এদিকে, এই বংশ। ঠিক আছে, এদিকে নিতে হবে। ওকে, এটার কি বলো তো দেওয়া আছে, s তো আছে, মানে এটার মানটা আমাদের বের করতে হবে, তাই না। এখানে আমাদের কোন দেওয়া আছে, কি দেওয়া আছে, কোণ। কোন দেওয়া আছে। ওকে, থিটা কোন দেওয়া আছে, কি দেওয়া আছে, থিটা। থিটা। আমরা এখানে একটা জিনিস জানি কিনা বলো তো, ওই যে কস থিটার সমান আমরা কি জানি বলো তো? এখানে দেখো এটা কি বলো তো, অতিভুজ না, এটা সমকোণ ত্রিভুজ না, এটা কি বলো তো, অতিভুজ। এটা কি বলো তো, ভূমি। সমকোণ ত্রিভুজ আর অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্কটা কার, কোন অনুপাত, cos কস না। অতিভুজ বাই ভূমি। লম্বভাগ ভূমি হলো সাইন, sin আর ভূমিভাগ অতিভুজ কি, tan। ভূমি ভাগ অতিভুজ cos। কস, কস। আছে তাহলে লম্ব- cos থিটা লম্ব বাই সমান, ভূমি হলো tan। কস থিটা সমান আমরা জানি কি বলো তো, ভূমি ভাগ অতিভুজ। অতিভুজ, ভুলে গেছিল এগুলো। তাহলে এখানে cos থিটা উপরে কি ভূমি কত বলো তো, এটা না, ভূমি তো দেওয়া নাই, ভূমি এটা নাই, মনে কর ধরলাম আমরা কিছু একটা ভূমি, আমরা কি ধরবো, আমরা ভূমি তো আমরা বের করব, বের করবো, এই জন্য মনে করো আমরা বের করবো, এটা কি ভূমি, আমরা কি ধরলাম, f তো থিটা ধরো। আমরা কিছু একটা ধরলাম, এ থিটা কি হয়, মনে করো এ ধরলাম, এ, এইটা
আর তাহলে এ পাশে কি আছে বলো তো এস। এটা দ্রুত দেওয়া থাকবে। মানে এটা মনে করো আমরা এটাই না, আমরা ধরবো ভূমিটাই ধরি এস, বড় হয়ে গেল না, ভূমিটা হলো আমাদের কি এস, এটা হলো আমরা এস ধরবো, ভূমিটা এস, আর এটা মনে করো এক্স। না এটা কেমন আছে, ভূমিটা ধরলাম আমরা কি বলতো এ, ভূমিটা কি ধরলাম এ, ওকে A/X ওকে। তাহলে এখানে কি হবে এ, এখানে দিল কি এস, এটা কি বলতো অতিভুজটা হলো এস, তার মানে কি হবে এখানে A/S। এ বাই এস। তাহলে আমাদের বার করতে হবে কি বলতো ভূমি না, ভূমি বের করতে হবে। তাহলে এ সমান কি হবে, A সমান হলো cos A এটা এস টা হয়ে যাবে না এস, cos থিটা। cos theta cos থিটার মধ্যে তাহলে আমাদের এ মানে ভূমিটা বের করতে হবে না, এটা কি তাহলে বের করছি এ cos থিটা, তার মানে সূত্র বসাই দাও। তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের কাজটা কি হবে, এই যে বল এবং আমাদের যে এ সমান কতটুকু হলো, yes তাই না? তাহলে আমাদের ডাব্লু সমান এফ এ, এখানে আমাদের এফটা তো আছেই, এটা হলো এস cos থিটা। cos theta S cos থিটা। বুঝছো এখন হ্যাঁ ক্লিয়ার? এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল নিয়ম, কিন্তু আমরা শর্টকাটে বললাম কি যার সাথে থিটা আছে সাথে সাথে কি হবে কস হবে, মনে রেখে দিয়েছি শেষ। এখন কথা হলো যেটা কথা সেটা হলো এখন যেটা কথা সেটা হলো যে এই যে বললাম যে তাহলে কাজ ডিপেন্ড করতেছে কিসের উপরে, যে স্মরণ যদি হয়, সরণ এবং কোণ। স্মরণ হলে কাজ হতে পারে, হতে তো অলওয়েজ হয় না, কেন হয় না? তার মানে এখানে কাজটা ডিপেন্ড করে কার সাথে, কোণের সাথে, কোন দিকে যাচ্ছে। এখন কথা হলো দিকের সাথে আমরা কোণে জানি, যেমন আমরা জানি cos থিটার ক্ষেত্রে জানি আমরা cos 90 ডিগ্রি মান কত, 0, 0 জিরো sin cos 90 ডিগ্রি মান কত। জিরো। এখন কথা হলো আমি এই যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা কি আছে বস্তু আছে, ওকে। ওকে এখানে একটা বস্তু আছে, তাহলে এটা একটা আমাদের একটা বস্তু আছে। এখন এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম কত নিউটন, 1 নিউটন। তাহলে এটা বলের দিক, বস্তু এই বল প্রয়োগ করলাম, তো বলের দিক কোনটা, এটা না বলের দিক কোনটা, এটা কিন্তু স্মরণ কিন্তু এদিকে, এটা হলো বলের দিক, কিন্তু স্মরণ করছে কোন দিকে, 90 ডিগ্রি। এই যে স্মরণ করছে হলো এই দিকে, 90 ডিগ্রি অর্থাৎ বলের দিকের সাথে কত ডিগ্রি কোণে, লম্ব হবে 90 ডিগ্রি এই যে 90 ডিগ্রি, বলের দিকের সাথে 90 ডিগ্রি কোণে। তার মধ্যে কাজটা কি হবে, সর্বনিম্ন এটা যদি স্মরণ হয়ে থাকে, জিরো হবে। এটা যদি সর্বনিম্ন, অবশ্যই এমনি সর্বনিম্ন না, এখানে কি হবে তাহলে এস, তাহলে কাজটা কি হবে ডাব্লু সমান এফ এস, cos থিটা cos থিটা। এফ মনে করো হাজার আছে, সমস্যা নাই, 0 কাজ হবে শূন্য কাজ তাহলে এফ হাজার আছে, ওটা বড় কথা। তাহলে এফ এস মনে করো S ও হাজার। হাজার, কিন্তু cos থিটা মান কত, cos 0 ডিগ্রি 0 ডিগ্রি না 90 ডিগ্রি 90 ডিগ্রি মান 0 0 গুণন সমান কত হবে, 0 হবে। তার মানে আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি স্মরণ হয় 90 ডিগ্রি কোণে, তাহলে কাজ কি হবে 0 এখন মনে করো আমাদের কি হলো, স্মরণটা হলো কোন দিকে, আমি যে দিকে বল প্রয়োগ করলাম সেই দিকে সে দিকেই গেল, তার মানে থিটা কত 0 ডিগ্রি। 0 ডিগ্রি 0 সেক্ষেত্রে ডাব্লু সমান কি হবে এফ এস cos থিটা, থিটাটা কি হবে এখন 0 ডিগ্রি, 1 0 ডিগ্রি মান কত 1, তার মানে সর্বোচ্চ হচ্ছে, অর্থাৎ 0 ডিগ্রি হলে কি হবে সর্বোচ্চ, আর যতই 90 ডিগ্রি দিকে যাবে কোন বড় হতে থাকবে তত কি শূন্যের দিকে যাচ্ছে, তার মানে কমে ছোট যাবে, হবে। ঠিক আছে? তার মানে সর্বোচ্চ কাজ কখন হবে, যখন Cos বল এবং লম্বভাবে 0 স্মরণের দিক একই, একই হবে বল এবং স্মরণের দিক একই। একই, বল ঠিক আছে? বল প্রয়োগের অর্থাৎ দিক আর হলো স্মরণের দিক একই, অর্থাৎ স্মরণ যখন বল প্রয়োগের দিকের হবে তখন হবে সর্বোচ্চ কাজ হবে, বুঝতে পারছো ক্লিয়ার করছো? ওকে এখন কথা হলো আমি বল প্রয়োগ করছি এই দিকে, কিন্তু স্মরণটা হলো কি আমাদের বিপরীত দিকে, বা 90 ডিগ্রি থেকে বেশি হলো, তাহলে কি হবে ঋণাত্মক হবে। অর্থাৎ দেখো আমাদের 90 ডিগ্রির মধ্যে থাকলে, এর ভেতর থাকলে কাজ হবে ধনাত্মক, আর এই পাশের এই অক্ষর মধ্যে থাকলে কি হবে কাজ হবে ঋণাত্মক তো ঋণাত্মক। সবথেকে বেশি কোথায় হবে, বিপরীত দিকে আসলে সর্বোচ্চ ঋণাত্মক, একদম বিপরীত দিকে হ্যাঁ। আর এই দিকে যত যাবে তত কি হবে শূন্য দিকে যাবে, শূন্য দিকে সর্বনিম্ন এবং ঋণাত্মক হ্যাঁ সর্বনিম্ন এক পর্যায়ে শূন্য হয়ে যাবে, তারপরে ধনাত্মক। যেমন যদি বলি আমরা 160 ডিগ্রি, মনে করো আমি বল প্রয়োগ করছি এইদিকে, আসতে হলো সোজা এইদিকে,
কত তার মানে কত তাহলে 160 ডিগ্রি। ঋণাত্মক তার মানে কত সর্বোচ্চ- মানে কোন কত কোন হলে 160 ডিগ্রি, 180 ডিগ্রি cos তার মান সর্বোচ্চ হবে কিন্তু সেটা কি হবে ঋণাত্মক, ঋণাত্মক হবে। মানে শূন্য হলে যেটা মান হতো ওটাই মান হবে, বাট এটা ঋণাত্মক। ঋণাত্মক। তাহলে এটা কি হবে এফ এস cos cos 180 ডিগ্রি 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মানে কি মাইনাস ওয়ান, মাইনাস 1 minus 1 তাহলে এফ এস মাইনাস এফ এস এটা মাইনাস Minus এফ মাইনাস এফ এস, বুঝতে পারছো? আর ওটা ছিল হলো কি ডাইরেক্ট। এফএস। তাহলে এখানে সকল ধরনের মধ্যে কি সমস্যা ক্লিয়ার, সমাধান, সকল সমস্যা এখানে সমাধান করে দিই। এখন কথা হলো কন্ডিশন আরেকটা, কন্ডিশন হলো আরেকটা। মনে করো যে একজন ব্যক্তি, মনে করো এটা আছে, কি আছে খাড়াই আছে, তার মাথায় একটা কি বলতো, বোঝা মাথায় একটা বোঝা আছে, নড়াচড়া করতেছে না, নড়াচড়া করতেছে না, কাজ হবে না। তার স্মরণ হচ্ছে না, কাজ হবে না, তা আমরা জানি স্মরণ না হলে কাজ হয় না, স্মরণ নাই কাজ কাজ হবে। নেই। কাজ নাই। এখন কথা হলো স্মরণ হচ্ছে কোন দিকে, মানুষটা এদিকে যাচ্ছে হেঁটে, এইদিকে হেঁটে যাচ্ছে, কাজ হবে কিনা। মানুষটা তো বল এখন কথা হলো মানুষটার প্রযুক্ত বলের কারণে কাজ হতে পারে, মানুষ যদি সরায়, কিন্তু বস্তুর কিন্তু কথা যদি বলি আমরা এখানে কাজটা বলতে পারি অভিকর্ষজ বল দ্বারা কাজ। কি ধরনের কাজ? জি দ্বারা হ্যাঁ, কারণ এখানে এই বস্তুর উপর কিন্তু অন্য একটা বল কাজ করছে, সেটা কি, অভিকর্ষ বল। সেটা কি করতেছে, বস্তুটাকে নিচের দিকে টানতেছে। টানতেছে। কারণ আমরা একটা জিনিস যদি মাথায় নিয়ে হাঁটি, আমরা কি ভার অনুভব করি কিনা? এখন তুমি যদি বলো যে আমি অনেক ভার অনুভব করছি, আমি অনেক কাজ করছি, কথা রাইট হবে? না, কেন রাইট হবে না কারণ বলতেছি, যত- কারণ তুমি হাঁটতেছো কোন দিকে, এইদিকে এই দিকে, আর এই যে বস্তুর যে ভারটা আছে, ওজনটা আছে, এটা কাজ করছে কোন দিকে, নিচের দিকে। এই দিকে বল প্রয়োগ করতেছে। আমি যদি সিঁড়ি দিয়ে উঠি তাইলে হবে। তার মানে এই দিকে নিয়ে যাচ্ছি, বস্তুর ভারটা কাজ করছে, মানে ওজনটা নিচ দিকে, ওজন মানে কি বল, বল ওজন মানে কি ডাব্লিউ সমান এম জি, mg এটা সমান কি লিখতে পারো তুমি, বল লিখতে পারো, ভর বনাম ত্বরণ। আমরা জানি কি এফ সমান, জানি কি বলো এম এ, এম এখানে এম এম, জিটা কি এ এখানে। এ তার মানে এখানে বস্তুর ওজনটা খাড়া নিচে দিয়ে কাজ করতেছে, ওকে, এবং আমাদের স্মরণ হচ্ছে কোন দিকে, 90 ডিগ্রিতে। এদিকে। তার মানে দেখো মানে বস্তুর ক্ষেত্রে 0 90 ডিগ্রি। ডিগ্রিতে হচ্ছে আমাদের 0 তাহলে ওজন, বস্তুর কাজ zero। হ্যাঁ বস্তুর ওজন বা বলের সাথে আমাদের ওজন, এটা কিন্তু কি ওয়ার্ক না, এটা হলো ওজন ওজন, ওজন ওজন বা বল। বল এর আর স্মরণের কোন কত, 90 ডিগ্রি তার মানে কি হবে ডাব্লিউ সমান এফ এস। cos cos 90 ডিগ্রি 0 0 0 কাজ হবে না, তার মানে এই ক্ষেত্রে কাজ হবে, না, কিন্তু রাস্তাটা যদি একটু উঁচা নিচে হতো তাহলে কাজ হইতো তখন কাজ হতো, তার মানে তখন কিন্তু 90 ডিগ্রি হয় না, না, 90 ডিগ্রি হয় না, হয় না। 80 ডিগ্রি হতো বা বুঝতে পারছো? 90 ডিগ্রি বেশি হবে তখন। না এখানে কম হবে, দেখো কম মনে করো হবে। এই রাস্তাটা এরকম, তখন পাহাড়ি। 70 80 ডিগ্রি হতো। তুমি এভাবে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, ও হ্যাঁ ঠিক আছে। তুমি এভাবে হেঁটে তুমি এ যাচ্ছ, তোমার স্মরণ কোন দিকে, সিঁড়ি দিয়ে উঠলেই তো তোমার স্মরণ কোন দিকে, এই দিকে, ইয়া তো এইদিকে বস্তু আর বল প্রয়োগ করতেছে কোন দিকে বলো তো, নিচের দিকে। খাড়া নিচের দিকে, কোন কত হচ্ছে 90 ডিগ্রি কম, 90 ডিগ্রি কম, তার মানে কাজ হবে কম এখানে, এখানে কাজ হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এই সিঁড়ির কোণটা তো দেওয়া থাকবে না, হ্যাঁ ওগুলো যদি সিঁড়ি কোনটা থাকবে তাহলে তো তখন ওইভাবে কাজ করতে পারবো না, মেনলি ময়ের অঙ্ক থাকবে, মই দেখো না ওই যে আমরা উঠি না কোনো একটা জায়গায় উপরে, ওগুলো দেওয়া থাকবে, তখন এটা কোন দেওয়া থাকবে, আমরা একটু পরে যাবো। তাহলে এইভাবে, তাহলে এক্ষেত্রে কাজ এক্ষেত্রে কাজ হবে, আর ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে হবে। বাঁকা রাস্তায় গেলে, মানে পাহাড়ি রাস্তার পাহাড়ি রাস্তা বা রাস্তায় গেলে সিঁড়িতে। হুম। কাজ হবে, কিন্তু এই যে সোজা রাস্তায় গেলে কাজ হবে, মানে মানুষের কাজ হইতে পারে কিন্তু অভিকর্ষজ বলতে বস্তুর হবে। ক্ষেত্রে কাজ অভিকর্ষজ বলতে কোনো কাজ হবে না। ওকে, আর একটা জিনিস মনে রাখবো, কোনো একটা জিনিস, কোনো একটা বস্তু, কোনো একটা বৃত্তকে কেন্দ্র করে যদি ঘোরে, তাহলে তার দ্বারা কোনো কাজ হবে না। কি হবে না? কাজ হবে। এই বস্তুটা ঘুরতেছে বাট কোনো কাজ হবে না। কেন কাজ? তার কারণ এই বস্তুটা যখন ঘুরতেছে তখন এই ত্বরণটা কাজ করে, এই দিকে তো কাজ করবে, এই দিক। হ্যাঁ মনে করো তার এখানে এই দিকে মনে করো কেন্দ্রমুখী এক ধরনের কি বল কাজ করে, মানে বলটা কোন দিকে, বলটা করে কেন্দ্রমুখী এক ধরনের বল, মানে এইদিকে বরাবর বল। কিন্তু সরলটা হয় কোন দিকে, আমরা সবসময় সরলটা ধরি এর লম্ব বরাবর। কি বরাবর? লম্বা বরাবর। 90 ডিগ্রি হবে। যেখানে যদি ধরি আমরা কেন্দ্রমুখী বল কাজ করে এই বরাবর, সরলটা হবে কোন বরাবর, এ 90 ডিগ্রি বরাবর, স্পর্শক বরাবর। কি বরাবর? স্পর্শ করতে তো জিরো প্রত্যেক ক্ষেত্রে তারপরে 90 ডিগ্রি দিল না। এজন্য বলি যে কোনো একটা বস্তু যদি ঘরে কোনো একটা বৃত্তাকার পথে ঘোরে, কোনো একটা বিন্দু কেন্দ্র করে, সেখানে তো কাজ হয় না। এজন্য বলি এই যে মহাবিশ্বের যে আমরা বলি যে সূর্য কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, কোনো কাজ হবে না। এখানে কোনো কাজ হয় না, তার কারণ কি 90 ডিগ্রি হয়ে যায়। 90 ডিগ্রি কোণে সেই কারণে ঠিক আছে? কাজ নেই।
আবার যদি বলি যে মনে করো তুমি হাতে কোনো একটা জিনিস নিছো, হাতে কোনো মানে ওই যে সুতায় বেসছো, মনে করো তোমার এটাই মনে করো তোমার কি হলো চাষ শেষ নাকি মনে হচ্ছে। তো মনে করো তুমি তুমি হাতে ধরছো এখানে কোনো একটা জিনিস, একটা একটা সুতা ধরছো, তো সুতার সামনে কিছু একটা বেঁধে দিয়েছো, দিয়ে তুমি ঘুরাচ্ছ, এর যে এটা এদিকে ঘুরতেছে, তুমি এটা এদিকে ঘুরাচ্ছ, কাজ হবে কোনো? তাহলে কোন কাজ হবে না, কারণ এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে বলো তো 90 ডিগ্রি কোন হচ্ছে। ওকে, তাহলে 90 ডিগ্রি কিন্তু কি হচ্ছে কোন হচ্ছে আমাদের, বোঝা গেছে? এটা হলো ঠিক আছে, আবার উল্টা হবে। ওকে, তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম নাকি? এখন দেখো, আচ্ছা এটা বুঝতে পারলাম, এখন এগুলো মেনলি দেখি, এখন আমরা দেখি একটু তোর বই আনছিস? সাধারণ দেখো কোনো এটা পুরাতন বই তো। আচ্ছা, দেখো সাধারণ কোনো কিছুকে, এটা বললাম তো, বল প্রয়োগ করে বস্তুর স্মরণ ঘটলে তখনই কেবল কি হয়, কাজ হয়। যেমন একটি বইকে টেবিল, এগুলো বলছি আমরা, অভিকর্ষে বলের বিপরীত দিকে স্মরণ হলে কি হবে, কাজ হবে। এটা দেখলাম, এগুলো দেখলাম। দেখো তাহলে কাজের যেটা বললাম আমরা, বল প্রয়োগ করলে যদি, তাহলে বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ না ঘটে তাহলে কি কোনো কাজ হবে, হবে না। ওকে, বল ও স্মরণের, বল যদি এফ হয়, স্মরণ যদি এস হয়, তাহলে কি হবে, কাজ সমান ডাব্লু সমান এফ এস নর্মাল ক্ষেত্রে। এটা একটা কি বলতো, স্কেলার রাশি, কাজ একটা কি রাশি, এফ ডট এস, এফ ডট এস। তাহলে ডট গুণ ফলে কি হয়, এফ এস কস থিটা হবে। ডট গুণ ফলে মান কি হয়, কস কস থিটা আসে। তাহলে এখানে কি আমরা কি লিখে পাবে, ডাব্লু সমান আমাদের এফও একটা ভেক্টর রাশি, এস একটা উপরে এখানে থাকে ভেক্টর চিহ্ন থাকে, এফ এর ডট হবে, এখানে কি হবে, ডট এস, এফ ডট এস, মানে এটা ডট হবে আর কি, ডট দিতে পারতেছি না আপনি, করতে হবে না। ঠিক আছে, ডট হবে। এই যে এটা দেখতেছো তো নাকি, তাহলে আমাদের এটা হলো হবে এফ ডট এস। ওকে, তাহলে দেখো এখানে তো এলেই এগুলো সবই বলছে, আর বলতে হবে এগুলো। শূন্য ফার্স্ট আছে। তাহলে কাজ হলো কি আমাদের, ডাব্লু সমান এফ এস কস থিটা। এফ এস কস থিটা। এখন দেখো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ ঘটলে প্রযুক্ত বল এবং বলের অভিমুখের স্মরণের উপাংশের গুণফলে কি বলা হয়, কাজ বলা হয়। সংগ্রহ মুক্ত বলবো। ঠিক আছে, ওকে, এককটা কি হবে, কাজের একক, এস একক কি বলতো, জুল বা নিউটন মিটার। কেন নিউটন মিটার, কারণ আমরা কি এফ, আমরা জানি কি এফ, এফ একক হলো নিউটন আর স্মরণ একক হলো মিটার। ওকে, এটা একটি স্কেলার রাশি। দেখো নিউটন বল প্রয়োগ করলে, 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর 1 মিটার স্মরণ ঘটে তখন তাকে কি বলে, 1 নিউটন মিটার বা 1 জুল বলে। কাজের অভিকর্ষী একক কি বলতো, কেজি মিটার। ওকে, এটা মনে রাখবো, অভিকর্ষী একক কেজি মিটার। মাত্রা কি হবে, মাত্রা শিখে দিতে হবে, রাশিগুলো ভাঙবা মাত্রা বের হয়ে যাবে। কলমটা হলে আমি বের করে দেখা যেত, এখন কলম চাষ নাই। ঠিক আছে, মাথা বের করতে পারি। ওকে, মাত্রা বের করতে পারলে সমস্যা নেই। কাজ হওয়া না হওয়া এগুলো বুঝেইছো তো, কারণ এই যে এটা কিন্তু বললাম কিন্তু, দেখছো এগুলো কাজ কেন হবে না, এগুলো বলছে, এগুলো ফুলি হবে আর কি। ওকে, এখন একটা দেখো যে কাজের সংজ্ঞা থেকে আমরা জানি যে, কি জানি, বল ক্রিয়া করলেও যদি বল ক্রিয়া করছে তারপরে কাজ হবে না, বলের প্রয়োগে বিন্দুর স্মরণ কি হবে, এর সমান 0 হয়। অর্থাৎ আর বল প্রয়োগ করলাম আবার স্মরণ হয় নাই, তাহলে কাজ হবে আবার। ঠিক আছে, স্মরণ হয়েছে বাট বল এবং স্মরণের অন্তর্ভুক্ত কোণ কত, 90 ডিগ্রি, কাজ হবে না, 0 তবে 0 ডিগ্রি হলে কি হবে, কাজ হবে। cos θ সমান 0 হলে cos 0 ডিগ্রি হলে কাজ হবে, সর্বোচ্চ সর্বোচ্চ কাজ হবে। দেখো যদি বল প্রয়োগে বিন্দু স্মরণ বলের অভিমুখে লম্বভাবে হয় তাহলে 90 সমান 0 ডিগ্রি, তবে cos 0 w 0 তবে cos θ সমান 0,
cos তাহলে থিটা W সমান 0 হলে cos থিটা সমান 0 অথবা কি w সমান 0 হবে মানে cos 90 এবং ডিগ্রি থিটা 0 না cos থিটা সমান 0 ওকে তবে সেক্ষেত্রে কাজ হওয়া সম্ভব হয়নি না কাজ হয়নি ওকে এরপরে দেখো কেমন এগুলো তো উঠতেছে স্যার হ্যাঁ উঠতেছে যেটুকু আছে ওইখানে চলবে তাহলে এটা আমরা বুঝলাম এখন দেখো তাহলে কি বলছি পরেরটা বলতো দেখো তীর সাপেক্ষ ওখানে ছিল আর কি তাই ওগুলো পড়ে নিবা পারবা কয়েকটি বিশেষ ক্ষেত্রে কাজ একাধিক বল দ্বারা কাজ মনে করো কোন বস্তুর উপর আমরা একাধিক বল প্রয়োগ করছি সেক্ষেত্রে কাজ কি হবে যদি বস্তুতে একাধিক বল প্রযুক্ত হয় তাহলে ওই বলগুলো দ্বারা কাজের মোট পরিমাণ হবে প্রতিটি বল দ্বারা কাজের যোগফলের সমান ওই বলগুলোর লব্ধি দ্বারা কাজের পরিমাপ একই হয় অর্থাৎ মেনলি কি মনে করো কোনো একটা বস্তুর উপরে আমরা অনেক বল প্রয়োগ করছি ঠিক আছে তাহলে এককভাবে কাজ করলে মনে করো এই বলের কারণে যে একটা সরণ এককভাবে সবগুলো হিসাব করার পরে যেটা বের হবে সেটা যোগ করলেই হবে কি এই লব্ধি কাজের সমান ঠিক আছে এটা আমরা কোথায় কোন দেখছিলাম দিকে হবে সেটা যখন জানবো এটা ডিপেন্ড করবে কি এটা অনেকগুলো বিষয় আছে আমরা শিখেছিলাম কোথায় ভেক্টরে শিখেছিলাম দিকের ক্ষেত্রে দিকের ক্ষেত্রে একটা জিনিস শিখেছিলাম দিক এখানে আমাদের লাগবে না যখন ভেক্টর তোমাকে দেখাই দেবো না যে ট্যানের একটা সূত্র একটা বস্তুর উপর অনেকগুলো না একটা বস্তুর উপর অনেকগুলো বল প্রয়োগ করলে কিভাবে এটা আমরা ট্রিট করি আর কি লব্ধি কোন দিকে যাবে এটা আমরা বের করি আর কি এটা তোমাকে আমি পরে দেখাই দেবো না ঠিক আছে ভেক্টরতে একটা মান নির্ণয় সূত্র ছিল এটা দিক না একটা ছিল যে এরকম একটা জিনিস ছিল এটা এক্স অক্ষ এটা হলো অক্ষ নির্ণয়। ঠিক আছে তাহলে অনেক যদি থাকে অনেক এরকম অনেক আছে রাশি আছে এইগুলোকে আমরা কি করি লব্ধি আমরা এই অক্ষ বরাবর ভাগ করে দিই সবগুলোকে যে কোনো এক অক্ষের উপাংশ বাই করি করার পরে কি করি তখন আমরা এর মধ্যেকার কোনটা দিয়ে দিই দুইটার মধ্যে এইভাবে করি আমরা ওটা পরে দেখাই দেবো না তো এটা শুধু এমনি মনে রাখো যদি একটা বস্তুর উপরে 5 জন বল ক্রিয়া করে তাহলে 5 জনের বল দ্বারা কাজ হবে কি প্রত্যেকের কাজের যোগফল এটা তো বুঝতেছো নাকি এটাই মনে করো এরকম যে কোনো একটা কাজের জন্য সামাজিক কাজের জন্য 50 টাকা দিছে 50 টাকা করে তাহলে সবাই মিলে কত টাকা দিছে 10 জন হয় 500 টাকা সবগুলো মোট তাহলে মোট কাজ এরকম এখানে বেশি করে জানতে হবে না ওকে এখন হলো বলের দ্বারা কাজ বলের দ্বারা সেটা আবার কেমন বলের দিকে যেটা যদি চলন্তে একটি ফুটবলে পা দিয়ে গতির দিকে বল প্রয়োগ করা হয় তাহলে ফুটবলটি কি বলের দিকে সরে যাবে মানে যেদিকে বল প্রয়োগ গতি সেই দিকে যাবে গাছ থেকে একটি আম মাটিতে ফেলে দিলে তা অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়বে উভয় ক্ষেত্রে কাজ ধনাত্মক বা বলের দ্বারা কাজ বোঝায় ঠিক আছে অতএব বলা যায় যে বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের ক্রিয়া অভিমুখে সরণ হয় ঠিক আছে বা সরে যায় বলের দিকে সরণ রূপাংশ থাকে বলের দিকে সরণ রূপাংশ বুঝো অর্থাৎ আমি বল প্রয়োগ করলাম এদিকে হবে সেদিকে যাবে আমি সরণ হচ্ছে এদিকে তাহলে এর দিকে একটা উপাংশ আমরা বের করলাম না যেমন এটা দিয়ে এস হয় এস কস থিটা এটা হলো উপাংশ কিন্তু উপাংশ যদি থাকে এদিকে গেলে উপাংশ থাকবে না জিরো হয়ে যায় যদি উপাংশ থাকে মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত তাহলে কি হবে বলের দ্বারা কাজ হবে আর যদি উপাংশ না থাকে তাহলে কাজ হবে তো বড় কাজ হবে না এক্ষেত্রে বলের দ্বারা কাজ কি হবে ধনাত্মক কাজ বলের দিকে কাজ হলে স্থির শক্তি কি হবে হ্রাস পায় এটা মনে রাখতে হবে বলের দিকে কাজ হলে স্থির শক্তি হ্রাস পায় আর গতি শক্তি বৃদ্ধি হ্রাস পায় তার কারণ এখানে তো স্থির নাই মানে গতি হচ্ছে এরকম বোঝাচ্ছে এবং গতি শক্তি কি হবে বৃদ্ধি পাবে বলের দ্বারা কাজের ক্ষেত্রে তাহলে কি হবে এটা মনে রাখতে হবে অর্থাৎ 0 ডিগ্রি থেকে বেশি হবে 90 ডিগ্রি ছোট 90 ডিগ্রি ছোট হবে এর মানে থাকে বুঝতে পারছেন একটা হলো বলের বিরুদ্ধে কাজ বলের দ্বারা কাজ বলের বিরুদ্ধে কাজ অর্থাৎ তাহলে আমি যে দিকে বল প্রয়োগ করতেছি সমান্তরাল কি করবে বিপরীত দিকে মানে এই সাইডটা হবে অর্থাৎ এখানে কি হবে 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি থেকে কম বা সমান যদি সমান হয় একদম ডাইরেক্ট ঋণাত্মক সর্বোচ্চ আর বোঝাইতে হবে কিছু না ওকে অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করলাম তার যে বিপরীত দিকে সরণ ঘটে শূন্য কাজ বা কার্যহীন কাজ বল প্রয়োগ করছি সরণ ঘটছে বাট কাজ হয়নি যেটা বললাম ওই যে 90 ডিগ্রি কোণে যদি সরণ ঘটে এটা বলতে হবে কোনো বস্তুর ভরের উপর বল প্রয়োগ করলে যদি লম্বা বরাবর সরণ ঘটলে তখন ওই বলের কাজ শূন্য কাজ বলা হয় ওকে এক্ষেত্রে সরণের অভিমুখে বলের উপাংশ কি হবে শূন্য হবে বুঝো তো ওকে আর কিছু বললাম না সুতরাং যে বলের প্রয়োগে বস্তুর সরণ বলের অভিমুখে কত হবে
সমকোণে ঘটে তাকে কি বলা হয়? কার্য কার্যহীন বল। অর্থাৎ যে বলের কারণে সরণটা কি হবে 90 ডিগ্রিতে হবে তখন তাকে কি বলা হয়? মানে জিরো মানে কার্যহীন শূন্য বল। হ্যাঁ, তাহলে এটা উল্টো বলতে পারি যে বল প্রয়োগে যদি সরণ হয় 90 ডিগ্রি কোণে তাহলে সেটা কি হবে? কার্যহীন বল। বলের দিকের সাথে হ্যাঁ, আর যদি বলের দিকে বলি সেক্ষেত্রে বলের দিক উপাংশ শূন্য। কোনো শূন্য কিন্তু হ্যাঁ, বলের দিকে 90 ডিগ্রি কোণ 90 যেভাবে বলো। এখন দেখো কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল। কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, তিনটা শব্দ মনে রাখতে হবে। কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, এটা কোনটা? ওই যে বললাম না পৃথিবী ঘুরতেছে হ্যাঁ, কেন্দ্রমুখী। বা কোনো একটা জিনিসকে আমরা সুতা দিয়ে বেঁধে ঘুরাইতেছি, এটাকে বলে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। এটা কাজ কি হয়েছিল? শূন্য হয়েছে না? শূন্য হয়েছে মানে কার্য। এটাই বুঝেছি। তাহলে এগুলো কিন্তু আমরা কি জানলাম না? ওকে, ম্যাথ আছে এখানে। এটা কোথায় আছে বলো? তুমি একটা এটা আছে, এটা আমি তোমাদের কাজ দিলাম, সহজ কাজ, অঙ্কটা পারবা একদম এফএস দিয়ে করতে হ্যাঁ। হবে। সো একটু বুঝে নিবা আমাদের কোনটা বের করতে হবে। আমি তোমাদের না পারলে বুঝাই দেবো, করে দেবো, কিন্তু প্র্যাকটিস থাকতে হবে। আমাকে দেখাইতে হবে যে খাতা খাতা প্র্যাকটিস করছি, অ্যানসার আছে তো দেখে দেখে বুঝে দেখা আছে, দেখে শুধু একটু বুঝবো। আমি একটু বুঝাইতেছি না সবগুলো। তোমার যদি একাডেমিকের মানে কি সবই একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সবই বোঝার চেষ্টা, এটা স্কেপ করার মতো কিছু নেই, দেখবা। ওকে, তাহলে এখন কি বলতো কাজ শূন্য হওয়ার শর্ত। শর্ত। আমরা একটু একটা করে টপিক করবো, দেন আমরা গাইড বের করবো, মানে মডেল টেস্ট পেপার বের করবো, দেখবো কী কী টাইপের সৃজনশীল আছে ওগুলো করার চেষ্টা করবো, অধ্যায় ইম্পর্টেন্টগুলো। হ্যাঁ, অর্ধেক শেষে। গাইডও আছে, টেস্ট পেপারও আছে, যেটা তাহলে দেখো তো টেস্ট পেপার সরণ যদি শূন্য হয়, সরণ যদি শূন্য হয়, কাজও শূন্য হয়। তবে কাজ কি হবে? শূন্য হবে। সরণ আর বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কি হবে? কাজ কি হবে? শূন্য হবে। সংরক্ষণশীল বলের প্রভাবে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন কি হবে? কাজ শূন্য হবে। এগুলো পারবে না? ওকে, আমরা বল, সরণ এবং কাজ। বল, সরণ এবং কাজ, তিনটা। বল বলতে কি? বল কাকে বলে জানো? এফ সমান এম এ। বল এই যে এফটা কিন্তু বল। বলটাকে যদি সংজ্ঞা বলি এটা চলে যায় নিউটনীয় বলবিদ্যায়। বল কি? যা প্রয়োগে কোনো একটি স্থির বস্তু কি হবে? গতিশীল হবে বা হতে চায়, বা হতে চায়। যা প্রয়োগে একটি স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, বা বা যা প্রয়োগে একটা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়। সুষম বেগে গতিশীল বস্তুর বেগের পরিবর্তন তাকে বল বলে। অর্থাৎ যা প্রয়োগে একটি স্থির বস্তু গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, এবং সুষম বা সুষম বেগে গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় তাকে বল বলে। কেন বললাম? এই যে ইটা আছে আমাদের, আমি বল দিছি কিনা টেবিলটা সরছে সরে নাই, সরতে চাই, সরতে চাচ্ছে মনে করো। তার মানে এই জন্য বললাম আমি বল প্রয়োগে স্মরণ ঘটে, তাহলে আমি যা প্রয়োগে কোনো একটি বস্তু সরতে চাই বা সরে যায়, জোর দিলাম সরে গেল। আবার বললাম কি একটা বস্তু যাচ্ছিলই, আমি তাকে আর কি করলাম একটা গতি দিলাম, তাহলে এটা কি হবে? তার সুষম বেগের পরিবর্তন হলো, তাকে কি বলা হবে? বল বলা হবে। ওকে, তাহলে বল জানলাম আমরা এখানে। সরণ বলতে কি? অর্থাৎ যতটুকু পথ অতিক্রম করে, এটা হলো সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব। দুইটা বস্তুর সর্বনিম্ন দূরত্বকে কি বলা হয়? সরণ বলা হয়। কাজ তো আমরা জানলাম, দেখে আসলাম। ওকে, বুঝতে পারছো? তো এই যে এখানে একটা বিষয় আছে, কাজকে আমরা বলতে পারি যে গতিশক্তির পরিবর্তন। আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বলের কারণে সরণ হয়েছে, এবং বলের কারণে বেগের বৃদ্ধি হয়। কি হয়? বললাম না সুষম বেগে গতিশীল বস্তু বেগের পরিবর্তন হয় মানে বৃদ্ধি হয়। আমি যদি বলের দিকেই বল প্রয়োগ করি, মানে বেগের দিকেই বল প্রয়োগ করি, তাহলে বেগ বৃদ্ধি পাবে। বিপরীত দিকে প্রয়োগ করলে কি হবে? হ্রাস পাবে। আমি থামানোর চেষ্টা করলাম বল দিয়ে, তাহলে এই যে আমাদের যে কাজ যে করলাম, আমি কতটুকু কাজ করলাম সেটা কি হবে? গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ মনে করো কোনো একটা বস্তু প্রাইমারি লেভেলে প্রথম এখানে যাচ্ছিল, সেক্ষেত্রে তার বেগ ছিল কি বলতো? ভিয়ন। কি ছিল? ভিয়ন। মনে করো যে ভর হলো এম, তার মানে তার গতিশক্তি কত ছিল আমরা জানি? গতিশক্তি হাফ এম ভি ভিওয়ান স্কোয়ার। পরে আমি তারপরে বল প্রয়োগ করলাম, এফ বল, তার বেগ হয়ে গেল কি? ভি টু। সেক্ষেত্রে তার গতিশক্তি কত হবে? হাফ এম ভি টু স্কোয়ার। তার মানে তার গতিশক্তির পরিবর্তন কতটুকু? তাহলে এটার থেকে এটা বিয়োগ, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভিওয়ান। এই যে মেনলি এরকম ভাবে। কিন্তু এখানে আমরা ওই যে ওয়ান টন না বের করে আমরা আদি যেটা পূর্বের যেটা সেটাকে আমরা কি করতে পারি? ভি নট। কি ভি নট বলতে আদি, এই যে একই কথা আগের। বুঝতে পারছো? ওকে, এখানে আর কিছু জানতে হবে না, এগুলো প্রমাণ দেখতে হবে।
তাহলে আমরা কি দেখলাম, বল ও সরণ এর স্কেলার গুণফল হলে কি কাজ, সরণ ও সরণের অভিমুখে বলের উপাংশ গুণফলে কি বলা হয় কাজ। বুঝছো? দুইটাই কাজ আর কি দিতে পারে। ধ্রুব বলটা মানে একই ধরনের বল থাকে, ধরো ওটা দেখুন ঋণাত্মক কাজ ধনাত্মক কাজ। তো তাহলে ধনাত্মক কাজ দ্বারা কিছু কাজ কি বলতো, অবশ্যই এখানে আমাদের কি হতে হবে, ধনাত্মক কাজ বলতে আমাদের কোনটা হবে কোথা থেকে বলতো, 0 থেকে 90 ডিগ্রি কম হবে। ওকে, 0 সমান, 0 বড় অথবা সমান, এটা ঋণাত্মক বলতে বুঝলাম, এখানে আর কিছু লাগবে না, এগুলো একটু দেখবা, এগুলো সব পারবা, ঠিক আছে? ওকে, দেখো ঋণাত্মক কাজ হলে কি হবে, বলের বিরুদ্ধে বোঝায়, ঠিক আছে? এগুলো তো জানো, এগুলা তো বৃত্তাকার পথে ঘূর্ণমান বস্তু কি হবে, কাজ শূন্য হবে, এগুলো জানবা, এগুলো ব্যাপার না। পরিবর্তনশীল কাজ দ্বারা কৃত কাজ, এখানে যেটা একটু এখানে দুটো রিডিংটা দিতে পারো। সংজ্ঞা, যে বলের মানের ও দিকের অথবা যে কোনো একটি পরিবর্তন হয় তাই কি বলতো পরিবর্তনশীল বল। অপরিবর্তনশীল বলতে যার কিছু পরিবর্তন হবে না। একটি স্প্রিংকে টেনে লম্বা করলে বা সংকুচিত করলে যে কাজ হয় সেটা হলো কি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আমরা একটু আগে যেটা বললাম এটা কি, এটা ছিল অপরিবর্তনশীল বল দ্বারা বা স্থির বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? যেটা আমি ধ্রুব বল, যেটা এতক্ষণ পড়ে আসলাম আমরা, ঠিক আছে? এই জন্য বুঝতে বললাম না এখানে কিন্তু, ঠিক আছে? একটা পরিবর্তনশীল বল বলতে স্প্রিংকে আমরা সংকোচন প্রসারণ করলাম, স্প্রিং বুঝেও ওটাকে সংকোচন প্রসারণ করলাম, তাহলে এখানে যে কাজটা হবে সেটা হবে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ এখানে আমাদের যে বলের মান বা দিকের পরিবর্তন হয় আর কি। আবার মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুর স্থান পরিবর্তন পরিবর্তন বল দ্বারা কৃত কাজ বুঝে আর কি, মহাকর্ষীয় বলের প্রভাবে যে পরিবর্তনটা হয়। ওকে, আর যেটা ঘুরবে এটাও তো ধ্রুব। হ্যাঁ, এটা তো 0 হয়, কাজ হয় না, কাজ 0, ওটা কাজই হয় না। এখানে দেখো বল একটি ভেক্টর রাশি, সুতরাং দিক ও মান উভয় আছে, এগুলো তো জানি, এগুলো পড়তে হবে না। কি পড়তে হবে এখানে, একটা জিনিস জানতে হবে, সেটা হলো এই যে স্থিতিস্থাপক বল বলতে কি বোঝায়। একটু আগে যে কথাগুলো হচ্ছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে, অর্থাৎ এমন একটা সীমা যার মধ্যে কোনো একটা বস্তু যদি আমরা প্রসারণ করে ছেড়ে দেই আবার আগের অবস্থানে ফিরে আসবে, এটাকে বলি স্থিতিস্থাপক সীমা। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে বাইরে থেকে বল প্রয়োগে কোনো বস্তুর আকার পরিবর্তন ঘটানোর পর বল অপসারণ করলে যে বলের কারণে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে কি বলা হয়, স্থিতিস্থাপক বল বলা হয়। কি বলা হবে, স্থিতিস্থাপক বল। অর্থাৎ আমি একটা বস্তুকে বিকৃতি করলাম আবার ফিরে আসলো, তার একটা বলের কারণে, বিপরীত দিকে একটা বলের কারণে, এটা হলো স্থিতিস্থাপক বল। ওকে, এখন এই স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের রাশিমালাটা কেমন হবে। একটা স্প্রিংকে তুমি যদি টানো ছেড়ে দিলে আবার কি হয়, পুরো ছেড়ে দেন, আবার সংকোচন করলো ছেড়ে দিলে আবার কি আগের অবস্থা আসে না, তাই আসে কিনা। অর্থাৎ একটা স্প্রিং এরকম ছিল, আমি এদিকে বল প্রয়োগ করলাম, তাহলে এটা কি হবে, সংকুচিত হয়ে এই যেটা এদিকে এটুকু হয়ে যাবে, তাই না? কিন্তু যদি আমার স্প্রিংটা আবার যদি আমরা ছেড়ে দেয়, বলটা যদি আবার ছেড়ে দেয় আবার এটা কি হবে, আগের মতো হয়ে যাবে। বুঝতে পারছো? এটা কিন্তু তাহলে স্থিতিস্থাপক বল না। এই স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের রাশিমালা হলো আমাদের এই যে ডাব্লু সমান হাফ কে স্কোয়ার, ডাব্লু সমান এখন কথা হলো এই যে কে কি আর এক্স কি, কে হলো স্প্রিং ধ্রুবক আর এক্স হলো কি বলতো সরণ। স্প্রিং এর কতটুকু আমি সংকোচন করলাম বা প্রসারণ করলাম, বুঝতে পারছো কতটুকু সংকোচন প্রসারণের ক্ষেত্রে দুটো কি একটা প্লাস মাইনাস, হ্যাঁ ওটা বলছি পরে। তাহলে এটা কিন্তু একটা দুইটা ব্যাপার আর কি, ঠিক আছে? সুতরাং স্থিতিস্থাপক বল দ্বারা কাজ সরণের বর্গের কি বলতো সরণের বর্গের, অর্থাৎ আমরা এরকম কাজটা কি বলতো কাজ সমানুপাতিক সরণের বর্গের সমানুপাতিক। সমানুপাতিক তুললে কি একটা ধ্রুবক হয় ডাব্লু সমান, এই ধ্রুবকটা হলো এখানে হাফ আর কে আর এক্স স্কয়ার, বুঝতে পারছো? ওকে, সমানুপাতিক যেহেতু মানে যেহেতু বর্গের সমানুপাতিক, তার মানে যদি আমরা এক্স বা সরণ যদি দ্বিগুণ করি তাহলে কি হবে, কাজ কত গুণ হবে, 4 গুণ হবে। 4 গুণ হবে, মনে করো আগে ছিল এক্স এখন করতে হলো 2x, তাহলে কাজ কত হবে 2x স্কয়ার, তাহলে 4x স্কয়ার, মানে 4 গুণ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর কাজ হবে দ্বিগুণ, কাজ 4 গুণ হবে।
মানে আমি স্মরণ দ্বিগুণ করলে কাজ হবে কাজ 4 গুণ হবে। বুঝতে পারছো? ওকে, আবার যদি উল্টাভাবে বলি, কাজ যদি দ্বিগুণ করি, আবার যদি উল্টাভাবে বলি আমরা স্মরণ করছি অর্ধেক, কাজ কত হবে? একবার আগে যেরকম ছিল তার থেকে আমি স্মরণ অর্ধেক করছি, মানে কি হবে দেখো এখন এইভাবে, হাফ নিলা তাহলে এখানে কি হচ্ছে বলো তো, x⁴ 4² 4 ভাগের 1 ভাগ হবে। আমি স্মরণ করলাম অর্ধেক, কাজ হবে কি 4 ভাগের 1 ভাগের এক। 0.2 বুঝছো? এটা একটু মনে রাখতে হবে। এখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা কি, এখন এখানে বিষয়টা বুঝতে হবে। স্প্রিং বল দ্বারা কৃত কাজ কিন্তু আমরা দেখলাম, তাই না? কত পেজ এটা? 12 পেজ। এই যে 12 তাহলে আমরা স্প্রিং বল দ্বারা কিছু কাজ কি দেখলাম আমরা, মানে স্থিতিস্থাপক বল দ্বারা কিছু কাজ দেখলাম আমরা, ডাব্লিউ সমানুপাতিক x²। w সমান kx এখন দেখলাম আমরা কি দেখবো, আমরা অভিকর্ষ বল দ্বারা কিছু কাজ, এটা আবার কি? অভিকর্ষ বল কোন দিকে টানে? এটা ভূমি আমাদের, এটা হলো ভূমি, একটা বস্তু পুরো আছে, এটা নিয়ে দিয়ে টানতেছি, কত বল দ্বারা টানে? 9.8 ওটা অভিকর্ষ ত্বরণ 9.8। তাহলে এখানে যে ত্বরণটা হয় সেটা হলো, 9.8 তার মানে এখানে বলটা কত হবে? বলটা হবে তার ওজন, বস্তুর ওজন। w সমান ওজন কত হবে? ডাব্লিউ সমান mg, mg, অর্থাৎ এর যে একটা ভর আছে m, সেই ভরটার সাথে 9.8 সাথে তাহলে এখানে আমাদের বলটা হলো এটা, ঠিক আছে? বলটা হবে ওজনটাই। হ্যাঁ, ওকে, এটা কিন্তু এখন কথা হলো এই যে এখানে যে কাজটা আসলে এটা ডিপেন্ড করে কিসের উপরে? ওই ভরের উপর, হ্যাঁ, কাজটা তো ভর। এখন তো এই ভরটা তো ফিক্সড না, বলো তো? হুম ধ্রুব। একটা যে নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে এই ওজনটা বা বলটা ফিক্সড কিনা? হ্যাঁ তুমি তাকে যত উপরে ওঠাও এটা তো ফিক্সড, এটা ফিক্সড। তার মানে ডিপেন্ড করতেছে কিসের উপরে? স্মরণের উপরে না? হ্যাঁ স্মরণ যত বাড়বে কাজ তত বাড়বে। বাড়বে। তার মানে এই যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হলো উচ্চতার সমানুপাতিক, স্মরণের সমানুপাতিক, মানে ভূমি থেকে আমি কত দূর উপরে তুললাম তার সমানুপাতিক, যত বুঝতে পারছো? উপরে তুলবে তত ওজন, তত কাজ বেশি। কাজ বেশি। কারণ আমরা কাজ সমান কি জানি? কাজ সমান fs বল গুণন বল স্মরণ। সরণ এক্ষেত্রে আমাদের কি বলতো, বল কত? mg, mg স্মরণটা কি h, s। তাহলে ডাব্লিউ সমান mg h। mg তো ওই বিভব শক্তির মতো না? mg তো এটা কিন্তু আসলে বিভব শক্তিও বটে। তাহলে আমাদের যে অভিকর্ষ বল দ্বারা কিছু কাজটা কিন্তু কি বিভব শক্তি এখানে বা mg স্থিতিস্থাপক শক্তি। mg টা হচ্ছে ধ্রুবক আর h বাড়লে আর এখন তো mg তো একটা ফিক্সড মান না, ধ্রুবক একদম। ভর আর অভিকর্ষ তো ফিক্সড, ফিক্স এর জন্য আমরা এটা ধ্রুবক, অর্থাৎ আমরা লিখতে পারি ডাব্লিউ সমানুপাতিক h। তাহলে অভিকর্ষ বল দ্বারা কিছু কাজ হলো ডাব্লিউ সমানুপাতিক h এবং স্থিতিস্থাপক বল দ্বারা কিছু কাজ হলো ডাব্লিউ সমানুপাতিক x², অর্থাৎ স্মরণের বর্গের সমানুপাতিক। দুটা বিষয় ক্লিয়ার আছে? হ্যাঁ। ওকে, আর এই যে মহাকর্ষ স্থানের সমানুপাতিক উঠে গেলে ধ্রুবক বসবে না? কোনটা? মহাকর্ষ যেটা দেখলাম, ডাব্লিউ সমানুপাতিক যেটা mg দেখলাম, h। h যেটা দেখলাম, এটাই তো, এটা ধ্রুবক mg, আসলো mg ধ্রুবক। আর এখানে হচ্ছে কে ধ্রুবক। হ্যাঁ, হাফ কে ওকে ওকে। ওকে, এখন কথা হলো অভিকর্ষ বল দ্বারা কিছু কথা আমরা তাহলে পাইলাম নাকি? তার মানে এখন দেখো ডাব্লিউ সমানুপাতিক এইচ, তার মানে এইচ যদি 3 গুণ করা হয় কাছে কি হবে? 3 গুণ। 3 গুণ হবে। দ্বিগুণ করা হলে দ্বিগুণ। দ্বিগুণ। ওকে, সহজ কথা। এখন কথা হলো এই যে আমরা স্প্রিং বল দ্বারা কিছু কাজ যে দেখলাম, এটা দেখলাম কি বলতো, স্মরণের বর্গের বেশ সমানুপাতিক, সমানুপাতিক সমানুপাতিক। ওকে, সমানুপাতিক। এখন কথা হলো যে এইটা একটা ব্যাপার আছে, মনে করে দেখো এখানে কি আছে বলতো, স্প্রিং প্রসারণে সম্পাদিত কাজ বা স্থিতিস্থাপক বল দ্বারা স্প্রিংয়ের কাজ বিপরীত কাজ। বিষয়টা কি বলতো, উদাহরণটা দেখো, মনে করি একটি আনুভূমিক আদর্শ স্প্রিংয়ের এক প্রান্ত দেয়ালের সাথে আটকানো আছে। এটা কি আছে? দেয়ালের সাথে আটকানো আছে। এম ভরের একটি বস্তু যুক্ত আছে, এই যে একটা বস্তু আমরা কি করছি, যুক্ত করে দিচ্ছি। বস্তুটি আনুভূমিক বা ঘর্ষণবিহীন একটা তলে, এটা ঘর্ষণ নাই, ঠিক আছে, আমরা এদিকে সরাতে পারি, চল করতে পারছি। বস্তুটিকে টেনে যদি স্প্রিংকে
কে স্প্রিং এসকে দৈর্ঘ্য বরাবর যদি বিকৃত করলে স্থিতিস্থাপক বলের দরুন স্প্রিংয়ের প্রযুক্ত বলের সমান বৃহৎ মানে কি একটি কি তৈরি হবে বল, এটা কি স্থিতিস্থাপক বল বা প্রত্যয়নী বল বলা হয়। আর স্থিতিস্থাপক সীমার মধ্যে সীমা অতিক্রম যদি না করি আমরা, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকি, তখন এই প্রত্যয়নী বলের মান হুকের সূত্র অনুযায়ী দৈর্ঘ্য পরিবর্তনের সমানুপাতিক। এটা আমরা পরে জানবো, হুকের সূত্রটা পরে জানবো, ওই যে গাঠনিক ধর্ম আছে না এই অধ্যায়ের এটার ওখানে আছে আর কি। তো এটা এখানে কথা আছে যে মনে করি যে এগুলো বলছে আর কি, রিডিং দিবা তেমন কিছু না এখানে। তাহলে এখানে দেখো আসলে বল যে কাজ করতে স্মরণটা কি হচ্ছে তার বিপরীত দিকে না, আমি বল এদিকে টান দিচ্ছি ঠেলা দিচ্ছি, মহাকর্ষের ক্ষেত্রে বল দিচ্ছি এদিকে, কিন্তু ওটা আসলে ওর ভেতরে যে বলটা মানে স্মরণ দিচ্ছি, স্মরণ হচ্ছে এদিকে, কিন্তু এর ভেতরে যে এক ধরনের প্রত্যয়নী বল সৃষ্টি হচ্ছে সেটা কোন দিকে বাইরের দিকে আস্তে আস্তে না, আমরা স্প্রিংকে সংকোচন করতেছি এইদিকে ছোট করে দিচ্ছি, কিন্তু তাহলে পূর্বের অবস্থায় ফিরতে যাচ্ছে, তার মানে এইদিকে আসবে না বলটা, তার মানে কি দুটা কি বিপরীত না, এই জন্য সামনে কি হয় মাইনাস। বুঝতো? তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকে কি বলা হয়, স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলা হয়। স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত, এটা আমি বুঝাই দিচ্ছি। তাহলে স্প্রিং ধ্রুবকটা আসলে কেমন বের করি আমরা, এই যে কে যে বললাম এটা একটা বের করার একটা সিস্টেম থাকা লাগবে না। তাহলে মনে করো কোনো একটা স্প্রিং আমরা এস দৈর্ঘ্য প্রসারণ করলাম কতটুকু, মানে এক্স পরিমাণ, মনে করো কোনো একটা স্প্রিং এতটুকু ছিল, এতটুকু ছিল মনে করো, সাপোজ মনে করো কোনো একটা স্প্রিং এতটুকু ছিল, এখানে আমরা এ পরিমাণ বল প্রয়োগ করলাম, কত পরিমাণ করে আমরা এটুকু প্রসারণ করলাম, কতটুকু এক্স, এই এক্সটুকু কি করলাম, তাহলে এ বল প্রয়োগ করলে প্রসারণ করলাম কতটুকু এক্স। তাহলে একক বল প্রয়োগে কতটুকু প্রসারণ হলো বা সংকোচন হলো কতটুকু, তাহলে এ বল প্রয়োগে প্রসারণ বা সংকোচন হয় এক্স, একক বল প্রয়োগে প্রসারণ বা সংকোচন কি হবে x/f, সরি একক দৈর্ঘ্য, একক বল না, তাহলে এক্স দৈর্ঘ্য প্রসারণ করতে বল লাগলো কত এফ, তাহলে একক দৈর্ঘ্য প্রসারণে বল কত লাগলো এফ ভাগ এক্স, এটাই হলো কি, অর্থাৎ একক দৈর্ঘ্য সংকোচন বা প্রসারণে যে পরিমাণ বল লাগে তাকে কি বলা হয় স্প্রিং বল ধ্রুবক। তার কে কে আমরা বের করতে পারবো না, কোন একটি স্প্রিং এর উপরে আমরা এফ বল প্রয়োগ করছি, তার সরণ হয়েছে এক্স, তাহলে কি হবে কে সমান বোঝা গেছে। এইভাবে আমরা সহজেই স্প্রিং বল ধ্রুবক বের করতে পারবো। তাহলে একক কি হবে, বল একক কি নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার, মিটার ইনভার্স, বুঝতে পারছো, নিউটন মিটার ইনভার্স হবে, হ্যাঁ মিটার ইনভার্স হবে। ওকে, তাহলে এগুলো আমরা দেখলাম, আমরা এগুলো এখন পড়লে বুঝতে পারবো, বুঝছো, এগুলো এখন পড়লে বুঝতে পারবে। এখন জানার বিষয় কি বলতো, স্প্রিং ধ্রুবক নির্ভর করে, যে কে যে দেখলাম না, এটার মানটা ডিপেন্ড করবে কিসের উপরে, স্প্রিং এর দৈর্ঘ্যের উপরে, স্প্রিং এর জ্যামিতিক গঠনের উপরে, স্প্রিং এর স্থিতিস্থাপকতার উপরে। কারণ মনে করো কোনো একটি স্থিতিস্থাপক অনেক বেশি থাকে, তার মানে অনেক বল প্রয়োগ করলাম একটু সরণ ঘটলো, তার মানে স্প্রিং ধ্রুবকটা কমে যাবে না। আর জ্যামিতিক গঠনের উপরে কিছু গঠনের কারণে দেখবে সহজেই প্রসারণ করা যাচ্ছে, বাধা দিতে পারছে, জ্যামিতিক গঠনের একটা ব্যাপার আছে তাই না। আবার দৈর্ঘ্যের উপরে, স্প্রিং এর দৈর্ঘ্যের উপরে একটা ব্যাপার স্যাপার আছে। সো এই তিনটা জিনিস মনে রাখতে হবে, এমসিকিউ অনেক আসে অনেকবার, যে স্প্রিং বল ধ্রুবক নিচের কোনটির উপরে নির্ভর করে না। সো এটা ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু পারতে হবে, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, স্প্রিং প্রসারণে কৃত কাজ, প্রসারণে তো মাইনাস হবে তাই না, না স্প্রিং প্রসারণে কি দেখলা তুমি, হ্যাঁ এখানে আমরা স্প্রিং প্রসারণে কৃত কাজ আমরা দেখো, এখানে দেখো এখন স্প্রিং এর ক্ষেত্রে ঋণাত্মক কাজও হয়, কি হবে এক্ষেত্রে দেখো স্প্রিং এর সংকোচনে কৃত কাজ, তার মানে কি সংকোচন মানে কি, এক্ষেত্রে দেখো মানে যতটুকু দৈর্ঘ্য ছিল স্প্রিং এর তাতে কি হবে কম হবে, সংকোচনের কাজ ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে ওকে, এটাই এর মধ্যে শক্তি সঞ্চিত হবে। আবার দেখো স্প্রিং বল দ্বারা কি মানে ঋণাত্মক কাজ, দেখো বস্তুর আদি সরণের মান শেষ সরণের চেয়ে কি বলতো ছোট, তার মানে কি, মানে এখানে স্প্রিং প্রসারণ কি আছে বলতো আদি সরণের মান, হ্যাঁ আদি মানে আগে যতটুকু ছিল আদি সরণ, শেষ সরণ হলো এটুকু, তাহলে আদি সরণের মান শেষ সরণের থেকে কি বলতো
ছোট, এটা ছোট না এটা, তাহলে সেক্ষেত্রে কি এক্স এর থেকে এক্স টুটা বড় হলে স্প্রিং এর উপর ঋণাত্মক কাজ হয়, মানে হচ্ছে অর্থাৎ প্রসারণ হলে ঋণাত্মক কাজ, সংকোচন হলে ধনাত্মক কাজ। সংকোচন হলে ধনাত্মক কাজ। বুঝতে পারছো? তাহলে এখানে লিখে রাখবা প্রসারণে কি বলতো, প্রসারণে হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক আর সংকোচনে ধনাত্মক। ঠিক আছে, ওকে। এখন হলো কি অভিকর্ষজ বল, আমরা জানি অভিকর্ষ বল কাকে বলা হয়, কাকে বলা হয়, কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তাকে বলা হয় অভিকর্ষ বল। এটা কি বলি, কোনো বস্তু ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফলকে অভিকর্ষজ বল বলা হয়। ঠিক আছে, ওকে, জানো এটা তাই না? ওকে, এটা আমরা কীভাবে বের করি, আমরা জানি অভিকর্ষজ বলটা তাহলে কীভাবে হবে, তাহলে এখানে অভিকর্ষজ বল বের করার জন্য আমাদের লাগবে হলো কি আগে অভিকর্ষজ ত্বরণের বিষয়টা জানতে হবে। মানে অভিকর্ষজ বল কি এক ধরনের কি মহাকর্ষ বল কি না? মহাকর্ষ বল, তাই না? তো এটা আমরা জানি কি মহাকর্ষ সূত্র জানি, এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু কণার মধ্যবর্তী কেরত বলকে মহাকর্ষ বল বলে। এবং এটা রাশিমালা জানি কি এই ভরদ্বয়ের গুণফলের m1 m2 এর, তাহলে এই বলটা হবে মহাকর্ষ বলটা হবে ভরদ্বয়ের গুণফলের এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বা f ব্যস্তানুপাতিক d স্কয়ার বা r স্কয়ার আমরা d স্কয়ার। এটা যদি একত্র করি তাহলে কি হবে f সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার। সমানুপাতিক দূরত্ব দিলে একটা কি হয়ে যায় একক হয়ে ধ্রুবক হয়ে যায়, সেটা হলো বড়তে, এটা কি বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক 1.67 গুণন 10⁻⁻11। ঠিক আছে, বুঝতে পারো না মনটা বুঝতে পারবা। তাহলে এটা হলো কি বলতো মহাকর্ষ বল, তো পৃথিবীর সাথে যখন হবে সেটা কি হবে অভিকর্ষ বল। বুঝতে পারছো? কিন্তু এক্ষেত্রে আমাদের এ মনটা কি হয়ে যাবে পৃথিবীর ভর, এই জন্য বড় হতে লাগবে, তাহলে বুঝতে পারবো। ওকে, ক্লিয়ার? এবং এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর। ওকে, তাহলে এখন অভিকর্ষজ বল দ্বারা বল কর্তৃক কৃত কাজের উদাহরণ পারবা না? তাহলে বল গুণন সরণ এগুলো শিখলাম, কিন্তু কিছু কাজ কেন কি বল গুণন সরণ, এখানে বল কি হবে এমজি, বল কি হবে বলো তো এমজি আর সরণ হলো এইচ এমজি এইচ, এগুলো শিখলাম না? ওকে, তাহলে এখানে কি হবে ডাব্লু সমানুপাতিক এইচ, ঠিক আছে ওগুলো পুরো হয়ে গেছে, ডাব্লু সমানুপাতিক এইচ। অর্থাৎ অভিকর্ষের বিপরীতে কৃত কাজ বস্তুর উচ্চতা বা সরণের সমানুপাতিক। বুঝতে পারছো? অর্থাৎ দেখো এখানে দেখো বস্তু উপরে ওঠানোর ক্ষেত্রে কাজটা কি হয়, তো এম ভর বিশিষ্ট একটি বস্তুকে অভিকর্ষজ বলে বিরুদ্ধে এস উতে উঠালে আসলে আমাদের কাজগুলো কি ঋণাত্মক। আমি একটা বস্তুকে উপরে দিয়ে তুললাম, তাহলে এক্ষেত্রে অভিকর্ষজ বল টানতেছে কোন দিকে নিচের দিকে, আমি টানলাম উপর দিকে, আমি তুললাম উপর দিকে, আমার সরণ হলো উপর দিকে, টানতেছে বলটা কোন দিকে নিচের দিকে, তাহলে বলের দিকে বিপরীত দিক হলো না 180 ডিগ্রি, কারণ কি হবে ঋণাত্মক হবে। এই জন্য কি বলতো ঋণাত্মক মান এই যে, বুঝতে পারছো? mgh। ওকে, যেটাই বলি দিকে দিলে আসলে কাজেরটা কি হলো ডাব্লু সমান থেকে এস না, ওকে এটাই বলছি আর কি। এইটুকে থাকছে, আনন্দ তাহলে বের ক্ষেত্রে ওই যে কোনটা হবে এইটুকে ওটা থাকছে পড়ে, তাহলে এই অবধি আজকে পড়া একটা জিনিস